আমি গান গাইছিলাম। হ্যাঁ, মনে পড়ছে না তো? আমি বলছি, তুই গান গেয়েছিলি। হ্যাঁ, তুই গান গেয়েছিলি। আর কেন গান গেয়েছিলি আমি বুঝিয়ে দিই। তুই যখনই না তোর সাজিয়ে রাখা, তোর ফেলে যাওয়া, ঠিক যেমন ভাবে ফেলে গিয়েছিলিস, সেই সাজিয়ে রাখা ঠাকুর ঘরে তোর নিজের হাতে প্রতিষ্ঠা করা কৃষ্ণের বিগ্রহের সামনে বসেছিলি, অমনি ফিরে গিয়েছিলি তোর অতীতে। ওই ঘোরের মধ্যে থাকতে থাকতে না অজান্তেই তোর তোর অন্তর থেকে গান গান ভেসে এসেছিল, তাই গান গেয়ে উঠেছিলি। তুই বুঝতে পারিসনি মা, নিজের অজান্তে গান গেয়ে উঠেছিলি। নিখিল, আমার শ্যামা অজ্ঞানে হোক সজ্ঞানে হোক কখনো মিথ্যে বলেনি রে। উমা, এখনো কাঁদছিস কেন? কাঁদিস না মা, এখন তো কাঁদবার সময় নয়। তুই তোর নিজের লোকের কাছে ফিরে এসেছিস, নিজের পরিবারে। এখন তো ডাক্তার বুদ্ধি দেখাবো, তারা চিকিৎসা করবে, তুই সুস্থ হয়ে উঠবি। একদম সবকিছু মনে পড়ে যাবে। আমরা এতগুলো লোক তোকে সবাই সবাই মিলে মনে করাবো। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার বুদ্ধি আসার আগে আমি চিকিৎসাটা শুরু করে দিই না। দেখ, আমি হলাম ও শাশুড়ি, সেই রাগী শাশুড়ি যে তোকে বরণ করে নিয়েছিল। তারপর তোরই ভালোবাসার গুণে সেই শাশুড়ি কখন যে মা হয়ে গেছে। আর আর ওই দেখ না, ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? ওই যে মানুষটা, উনি হলেন তোর শ্বশুর মশাই। আমি যখন খুব রেগে থাকতাম, ওই মানুষটা তোকে তোকে লুকিয়ে লুকিয়ে গান গাইতে নিয়ে যেত। সবচেয়ে বড় ভরসা ছিল তোর গান গাওয়ার। উনি তো সাধ করে তোর নাম দিয়েছিলেন কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। একটু মনে করার চেষ্টা কর না, একটু চেষ্টা কর, তাহলে মনে পড়বে। আমার না ভালো লাগছে না। দিস ইজ নট রাইট। দেখো চলে গেল দাদা ভাই এরকম ভাবে, আমি ঘুমাচ্ছিলাম বলে, আর এখন ফেরতও আসছে না। আমাকে আগে বলে দিতে পারতো, তাহলে আমি আমার ফ্রেন্ডসদের সাথে কি পার্টি করতাম। এগুলো কি ঠিক? দিস ইজ নট ডান। আমার ভালো লাগছে না মম। না বেটা, বুঝতে পেরেছি দিস ইজ নট ডান। তোমার একদম ভালো লাগছে না, খুব মাথা গরম হয়ে গেছে। কিন্তু দেখো, দাদা ভাই যখন তোমায় কথা দিয়েছে তখন নিশ্চয়ই তোমাকে নিয়ে বেরোবে। আর তুমি তো দেখলে বাইরে থেকে ফিরে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, নিশ্চয়ই কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে। আবার নিউ ইয়ার ইভটা তো নষ্ট হলো। তুমি কি আমার কথা বুঝতে পারছো না মম? তোমরা জাস্ট কেউ আমার কথা বুঝতেই পারো না। আমি কেন বুঝতে পারছি না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার বেটা ভীষণ রেগে গেছে। আচ্ছা, তোমার জন্য আমি এক্ষুনি দাদাভাইকে ফোন করছি, ফোন করে খুব বকা দেবো যে তুমি কেন তোমার বোনিকে ওয়েট করে রেখেছো। ও ভীষণ রেগে গেছে। আর তোমাকে যেন তাড়াতাড়ি এসেই স্ট্রেট পার্ক স্ট্রিট নিয়ে যায়। থাক 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 থাক, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না, আর ওর সাথে আমি কথাই বলবো না। শোনো, দেখেছো পুরো মেয়েটার মাথা খারাপ। তুই আমার কথা শোন। তুই কিন্তু গোটা বিষয়টা তো হালকাভাবে নিস না। তুই বুঝতে পারছিস না আমার এই জিনিসটা ভালো লাগছে না রাধা। আরে কার বাড়ি গেল, কোথায় গেল, কে এরা? মানে ও একদম এয়ারপোর্ট থেকে নেমেই একেবারে হট করে বাড়ি এসেই চলে যাওয়া, আমার এই চলে যাওয়াটা মোটেও ভালো লাগছে না। মা দেখো, এই বিষয়টা আমারও ভালো লাগছে না। আমারও সন্দেহ হচ্ছে। আমাদেরকে ওকে ভীষণ চোখে চোখে রাখতে হবে। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কাদের সঙ্গে ওঠা বসা করছে। ইয়েস, এতকাল আমরা যেভাবে ওকে বোকা সাজিয়ে রেখেছিলাম ঠিক সেটাই করতে হবে। তুমি একটা জিনিস বুঝতে পারছো? ও যদি একবার আমাদের এই প্ল্যানটা জেনে যায় তাহলে পুরোটা সর্বনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে একেবারে। আমি তো সেটাই বলছি রাধা, আমার তো তাই ভয় করছে। দেখ, এতদিন কোনো সমস্যা ছিল না, ছেলেটা বিদেশে ছিল, পড়াশোনার ফাঁকে ফাঁকে ছুটি ছেটাতে আসতো। এখন তো তা নয়, ও বলছে ও এখানেই থাকবে, বলছে ও ব্যবসা দেখবে। আর বলা যায় মায়ের চিকিৎসাতেও নাক গলাতে পারে। ও মাই গড, কি হবে তাহলে? আমার ভয় পেয়ে গেলে না। আচ্ছা মা, তুমি কি ভাবো? আমাকে আগের মতো বোকা ভাবো না গো? তাহলে অসুবিধা আছে। একটা কথা জেনে রাখো, আমার দিদিভাই যে ডক্টর ট্রিটমেন্ট করে তাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষি।
আর সে রাধারানী দত্তের এগেনস্টে কখনো মুখ খুলবে না। ঠিক আছে, সে মুখ খুলল না, কিন্তু ডাক্তারি শাস্ত্রে না সেকেন্ড ওপিনিয়ন বলে একটা বিষয় রয়েছে। আর ছেলে যদি আরেকজন ডাক্তারের সঙ্গে কথা বলতে চায় তখন তখন তো পুরোটাই গন্ডগোল। কিসের গন্ডগোল দিদুন? ওরা এখন কিছু মনে পড়ছে না সুজাতা, পরে নিশ্চয়ই মনে পড়বে। ঠাকুর যখন এতটা কৃপা করেছেন, তোমাকে ফিরিয়ে দিয়েছেন, তখন তোমার স্মৃতিশক্তিও ফিরিয়ে দেবেন। আমরা কি এবারে ছোট বৌমাকে একটু রিলিফ দিতে পারি না? অনেক তো প্রশ্ন করা হলো, কৃষ্ণা সবটাই বুঝিয়ে বলল, এবার তো একটু আমরা আনন্দ করি। আমি কি ভুল কিছু বললাম সুজাতা? নতুন বছরের শুরুতেই ঈশ্বর আমাদের যে অমূল্য উপহারটা দিয়েছেন, আমরা সেটা সেলিব্রেট করব না? দেখো, এই 18 বছর ধরে শুধু তো নিখিল নয়, শ্যামা অনেক কষ্ট সহ্য করেছে। আজকে সেই কষ্টের সমাপ্তি হয়েছে, ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরে এসেছে। তাকে বরণ করে ঘরে তুলবে না সুজাতা? হ্যাঁ গো, তুলবই তো, নিশ্চয়ই তুলবো। হ্যাঁ, আমার ঘরে তুলবো তো আমি ওকে। ও বড় বৌমা, আমার শ্যামাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো, খুব সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, এই বিজলি, দাঁড়িয়ে থাকিস না, সময় নেই, বরণ ডালা সাজা। হ্যাঁ মা। আমি যে আবার বরণ করে নেব আমার ঘরের লক্ষ্মীকে। কি গন্ডগোলের কথা হচ্ছিল শুনি? গন্ডগোল? হ্যাঁ হ্যাঁ, কিসের গন্ডগোল? কার গন্ডগোল? গন্ডগোল? হ্যাঁ, পেটের গন্ডগোল। পেটের গন্ডগোল? হ্যাঁ, পেটের গন্ডগোল। কার? কার? তোমার। আমার পেটের গন্ডগোল? হ্যাঁ, মানে পেটের গন্ডগোলটা তো হতে পারে। আমি তো এটাই বলতে চাইছি যে তুমি একটা কথা দেখো, তুমি বিদেশে ছিলে, তোমার এক ধরনের খাওয়া দাওয়া, এক ধরনের জল। এখন তোমার কাকিয়া এই যে সমস্ত মশলাদার রান্না বান্না উনি করছেন তোমার জন্য, সেগুলো খেলে তোমার পেটের যে গন্ডগোল হয়ে যাবে। আমি তো সেই কথাটাই বুঝতে পারছো তো? দিদুন, হ্যাঁ, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। তুমি যেটা প্ল্যান করার চেষ্টা করছো সেটা আমি বুঝছি, কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি তো এতদিন পেটে খিল দিয়ে বসেছিলাম যে কাকিয়ার হাতের যে রেসিপি, ফুলকপির সিঙ্গাড়া, মাছের হরগৌড়ি, বাসন্তী পোলাও, কষা মাংস, মুরগ মাসাল্লাম, এগুলো সব জমিয়ে খাবো বলে এইবার আমি সুযোগটা পেয়েছি, আর তুমি কি চেষ্টা করছো সেই সুযোগটা কেড়ে নেবা? এটা হচ্ছে না। কি হলো? মা ওরকম করছে কেন? না বেটা, অনি বেটা, আসলে বুঝতেই তো পারছো দিদি ভাইয়ের এখন কি কন্ডিশন। তাছাড়া ডক্টররাও তাই বলেছেন, মানে দিদি ভাই মাঝের মধ্যে এরকম করে। অ্যাকচুয়ালি দিদি ভাইয়ের একটা ইলিউশন। দিদিভাই কল্পনায় যা দেখেন বাস্তবে সেটা প্রকাশ করার জন্য কথা বলতে চেষ্টা করে, কিন্তু পারে না। আর তাছাড়া বুঝতেই তো পারছো দিদিভাইয়ের শরীরের সাথে সাথে তো মাথাটাও। বেটা, কোথায় যাচ্ছ তুমি?
মাকে দেখতে যাচ্ছ তো? হ্যাঁ, ডক্টরই বারণ করেছে। ডক্টরই বলেছে এই সময় দিদিভাইয়ের কাছে যেন কেউ না থাকে, কেউ না। কিন্তু কাকিয়া, জানি বেটা, জানি তোমার খুব মন খারাপ হচ্ছে তোমার মায়ের জন্য। আমি বলছি দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করো। ও ছোট বৌদি, আমায় চিনতে পারছো না? ছোট বৌদি, শ্যামা দেখো তো, এই শাড়িটা চিনতে পারছো নাকি? কিছু মনে পড়ছে শাড়িটা দেখে? মা যখন তোমাকে বরণ করেছিল তখন তুমি এই শাড়িটাই পরেছিলে। জানো তো শ্যামা, নিখিল যখন এই বাড়ি থেকে তোমার সব স্মৃতি নষ্ট করে দিচ্ছিল তখন মা না লুকিয়ে যত্ন করে নিজের কাছে এই শাড়িটা রেখে দিয়েছিল। মা আজকে বলেছে এই শাড়িটা পরিয়ে তোমাকে সুন্দর করে সাজাতে। মা তোমাকে আজকে আবার বরণ করবে। বড় বৌদি, আজকে আমার ছোট বৌদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, হ্যাঁ? কপালে চন্দনের টিপ দিয়ে। হ্যাঁ রে, সাজাবো তো। ও না না, আমি সাজাবো না, আজকে ওকে ওর মেয়ে সাজাবে নিজের হাতে। কি রে, পারবি না? হ্যাঁ বড় মা। তুই আমাকে বড় মা বলে ডাকলি? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বড় মা বলে ডাকিস কেমন? তুমি যেন কি একটা বলছিলে আমায় বড় মা? ও হ্যাঁ, বলছিলাম যে তোর মাকে কোণের মতো সাজাতে পারবি না? নিশ্চয়ই দেবো বড় মা, আমায় দাও। নে মা, মা চলো তোমাকে এই শাড়িটা পরিয়ে নিয়ে আসি, চলো। মা, তোমার মনে আছে মা, আমি তোমাকে বলেছিলাম ইস, বাবুজির মতো যদি একজন বাবা আমার থাকতো তাহলে খুব ভালো হতো। মা, এটা সত্যি হয়েছে। আমার বাবুজি আমার নিজের বাবা। মা, তুমি আমার বাবুজির স্ত্রী। মা, মা তুমি সেই বিশ্ববিখ্যাত গায়িকা কৃষ্ণকলি। জানো তো মা, এইসব না আমার কেমন স্বপ্নের মতো লাগছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমাদের কিষাণজির কাছে আমি কতবার প্রার্থনা করেছি, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, আমাদের কিষাণজি সেই প্রার্থনা শুনেছেন। শুধু বাবাকে নয়, আমাদের পুরো পরিবারকে ফিরিয়ে দিয়েছেন।
আচ্ছা বেটা দেখো, অনেক দেরি হয়ে গেছে। তোমার জন্য তোমার পছন্দের ডিশ আমি রান্না করালাম, আর তুমি না খেয়ে দিয়ে পার্টি করতে চলে গেলে। কেন খেয়ে গেলে না বলো তো? হ্যাঁ, খিদে খিদে একটু পাচ্ছে। ওমা, সে কি কথা? আমার হ্যান্ডসামকে নিউ ইয়ার পার্টিতে কেউ খেতে দেয়নি? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে পার্টিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও না না, ঘরে যা একটি বোন রয়েছে, তাড়াতাড়ি যদি ফেরা না হয় তাহলে তো। হ্যাঁ, আমি 12টার আগে ফিরেই আসতাম, বনিকে প্রমিস করে গেছিলাম ওর সঙ্গে বেরোবো, কিন্তু ওদের পার্টিটাও এক প্রকার শেষ হয়ে গেছেই বলা যায়। মানে এক প্রকার শেষ হয়ে গেছে মানে কি? এনি প্রবলেম বেটা? না কাকিয়া, কোনো প্রবলেম না, কিন্তু ওদের ফ্যামিলির একটা পুরনো ইনসিডেন্ট আর কি, একটু প্রাইভেট ব্যাপার তো। আমি তো কাউকেই চিনি না, আমি ভাবলাম আমার ওখানে থাকাটা ঠিক হবে না, তাই চলে এলাম। আচ্ছা, ওই এয়ারপোর্ট থেকে ফেরার পথে যাদেরকে তুমি হেল্প করলে, তুমি তো তাদের বাড়িতেই গিয়েছিলে পার্টি করতে? হ্যাঁ দিদু, একদম ঠিক বলেছো। তো ওই ওই তোমার হেল্প করা নিয়েই কি তাদের কোনো প্রবলেম? মানে না না দিদুন, ওসব না, ওদের ফ্যামিলির কিছু পুরনো ইনসিডেন্ট। আমি দেখলাম ওদের ফ্যামিলিটাও বেশ নাম করা, কি যেন মশলার বিজনেস। মশলার ব্যবসা? আচ্ছা বেটা, নামটা কি বলো তো? ওই তো সুস্বাদু মশলা। আমি হয়তো আগে নাম শুনিনি, কিন্তু তোমরা হয়তো জানো। তুমি বসন্ত চৌধুরীর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ দিদুন, রাইট। আমার যাদের সাথে আলাপ হয়েছিল তাদের মধ্যে একজন সৃজনী, তো উনি সৃজনীর দাদু। অবশ্য এই ঘটনাটার পর জানা গেল উনি কৃষ্ণারও নিজের দাদু। কৃষ্ণা? হ্যাঁ, কৃষ্ণা আর সৃজনীর সাথেই আজকে রাস্তায় আলাপ হয়েছিল। শহরে এসে ওদের সঙ্গে প্রথম আলাপ হতে হলো তোমার? ওরা কি জেনেছে তুমি কে? ও বাই দ্য ওয়ে, কৃষ্ণা গানও গায় জানো। বনি যে রিয়ালিটি শোটায় পার্ট নিয়েছে সঙ্গীতের মহাযুদ্ধ, ও ওখানে একজন পার্টিসিপেন্ট। কৃষ্ণা? রাইট বনি, তুইও তো ওখানে পার্টিসিপেট করছিস। হ্যাঁ করছি, আর ওই কৃষ্ণা বলে মেয়েটি আমার এনিমি। এনিমি? ইয়েস, শি ইজ মাই এনিমি। তুই ওর সাথে খবরদার কোনো কন্ট্যাক্ট রাখবি না আর কোনো কথা বলবি না। ও খুব বাজে মেয়ে। বনি, আই থিঙ্ক ইউর মিস্টেকেন। মানে আমি যতটা দেখলাম, শি ইজ ভেরি ইনোসেন্ট, সিম্পল, নম্র, শান্ত। নো, ওগুলো সব ওর ভান। এগুলো জাস্ট পাতি ন্যাকামি করে, ও জানিস তো? ও একটু ইনোসেন্ট নয়, ও প্রচন্ড শয়তান। আসলে কি বলতো, মিটমিটে শয়তান। ও যে ত্যাগটা করে কথা বলে না, ইউ হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমার সাথে তো ভদ্রভাবেই বিহেভ করলো। সেটা নর্মাল। কেন বলতো, ও দেখেছে যে তুই বিদেশ ফেরত, হ্যান্ডসাম, বড় ফ্যামিলির ছেলে। কিন্তু ও আমার সাথে অত্যন্তই খারাপ বিহেভ করেছে। তোকে যদি আমি পুরোটা বলি না, তাহলে তুই বুঝতে পারবি। আচ্ছা বেটা, ঠিক আছে, সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। আচ্ছা, তুমি যেন কি একটা প্রবলেমের কথা বলছিলে? আর ইউ শিওর বসন্ত চৌধুরী নিজের নাতনি কৃষ্ণা? না মানে আমি যতদূর জানতাম ও তো ওই বাড়ির আশ্রিতা। হ্যাঁ কাকিয়া, ইউর রাইট, সবাই সেটাই জানতো। ওরা বেনারস থেকে এসেছিল এবং কোইন্সিডেন্টলি ওখানেই সৃজনীদের সঙ্গে ওদের আলাপ হয়। তারপরে কৃষ্ণারা এসে ওই বাড়িতেই ওঠে। কিন্তু আজ জানা গেল যে
ওদের বাড়ির যে ছোট ছেলে, কি কি যেন নাম? নিখিল, নিখিল চৌধুরী। হ্যাঁ দিদুন, নিখিল চৌধুরী। কৃষ্ণা নিখিল চৌধুরীর মেয়ে। কিষেনজি তো সবটাই আগে থেকে জানতে, তাই জন্যই তো বেনারসের ঘাটে বাবুজির সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন, তাই না বলো? এদিকে শোন, বলছি তুই তখন কি খেয়েছিলি রে? ওরকম টলছিলি কেন? কই, আমি তো কিছু খাইনি। খাইনি মানে? একদম মিথ্যে কথা বলবি না কিন্তু কৃষ্ণ। আমি জানি নেশা না করলে কেউ ওরকম করে নাকি। কি খেয়েছিলি বল আমায়, কোথা থেকে পেয়েছিলি তুই ওসব? আমি কিছু খাইনি মা, তবে দিদিভাই আমাকে এক গ্লাস জুস দিয়েছিল, ওটা খেয়ে না আমার শরীরের মধ্যে কেমন একটা হচ্ছিল। মা, আমি সত্যি কথা বলছি, আমি এছাড়া আর কিচ্ছু খাইনি। কৃষ্ণা, মুন্নি তোকে জুস দিয়েছিল? হ্যাঁ বড় মা, ওই যে আমি গান গাইবো না, তাই জন্যই জুসটা খেতে বলছিল। তবে জানো তো, জুসটার মধ্যে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছিল। তবে আমি তো জুস টুস খাই না, আমি ভাবলাম ওই জুসটার ওরকমই গন্ধ, তাই খেয়ে নিলাম। আগে থেকে যখন গন্ধ পেয়েছিলি তখন খাওয়ার কি দরকার ছিল বলতো মা? দিদিভাই বললো তো পুরোটা ঢকঢক করে খেয়ে নিতে, তাই খেয়ে নিলাম। কোনো নেশার জিনিস কে মিশিয়েছিল? তা তো জানি না দাদান, তবে একজন ওয়েটার দাদা অনেক কটা গ্লাস নিয়ে এসেছিল, আর ওর মধ্যে থেকে আমাকে একটা গ্লাস দিল। তোমাকে কে দিয়েছিল জুসের গ্লাসটা? মুন্নি দিদিভাই।